গাইজ লেটস গেট স্টার্ট। আজকে আমরা শুরু করলাম দ্য লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রুফক। অলরাইট, এই যে কবিতাটি, এটা একটা অসাধারণ কবিতা, এটা একটা মডার্ন পোয়েম। ঠিক আছে, টি.এস. এলিয়ট লিখেছেন, টি.এস. এলিয়ট লিখছেন। অলরাইট, তাহলে কবিতার নাম হচ্ছে দ্য লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রুফক। পোয়েট হচ্ছেন টি.এস. এলিয়ট, ইংল্যান্ডের আধুনিকতার প্রাণ পুরুষ। বুঝতে পারলে, ইংল্যান্ডের আধুনিকতার প্রাণ পুরুষ। এনার কবিগুরু যদি বলি, ঠিক আছে, এনার কবি এই যে কবিটা ছিলেন, এনার যদি গুরু বলি তাহলে এজরা পাউন্ডকে ধরা হয় সাধারণত। টেকনিক কি? পোয়েটিক পার্সোনাকে ব্যবহার করেছেন ইনি, পোয়েটিক পার্সোনাকে ব্যবহার করেছেন, একটা পার্সনকে ক্রিয়েট করেছেন উনি, ওনার মাধ্যমে পুরো কবিতাটা ব্যাখ্যা করা হবে। বুঝতে পারলে, বা ওনার মাধ্যমে পুরো কবিতাটাকে সামনে রাখা হবে। 23 বছর বয়স যখন, তখন এটা লিখছেন। এটা কি ধরনের কবিতা? এটা একটা ড্রামাটিক মনোলগ। এটা কি ড্রামাটিক মনোলগ, তবে ভিক্টোরিয়ান এজের যে সেন্সে ড্রামাটিক মনোলগ দেখেছি আমরা, বা লর্ড অ্যালফ্রেড টেনিসন, রবার্ট ব্রাউনিং যে সেন্সে ওই রকম ড্রামাটিক মনোলগগুলো দেখেছি, সেই ড্রামাটিক মনোলগ নয়। কিন্তু এটা একটু ভ্যারিয়েশন আছে। এই ড্রামাটিক মনোলগটা ট্র্যাডিশনাল ড্রামাটিক মনোলগের থেকে একটু আলাদা। দিস ইজ আ ড্রামাটিক মনোলগ, বাট ইট ইজ ডিফারেন্ট ফ্রম ভিক্টোরিয়ান ড্রামাটিক মনোলগ। ভিক্টোরিয়ান লর্ড অ্যালফ্রেড টেনিসন বা আমাদের রবার্ট ব্রাউনিং যে সমস্ত ড্রামাটিক মনোলগ লিখেছিলেন, সেখান থেকে একটু আলাদা। লাভ সং বাট নট লাইক এলিজাবেথেন রোমান্টিক সং। আবার এখানে লাভ সং যখন বলছে, তার মানে এলিজাবেথেন লাভ সং কিন্তু নয়। ঠিক আছে, মানে এগুলো একটু ব্যাকগ্রাউন্ডগুলো আমি বলছি রে, বুঝতে পারলি? ব্যাকগ্রাউন্ডগুলো একটু শুনে নে। রিটেন কি? দ্য লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রুফক was written at Harvard in February 1910. হার্ভার্ডে এটা শুরু হয়েছিল। And final version was assembled in Munich in July-August 1911. 1911 ফাইনালি এটা কমপ্লিট হচ্ছে। It was published in Chicago Magazine Poetry in June 1915. চিকাগো ম্যাগাজিন পোয়েট্রিতে প্রকাশিত হয় 1915-তে। ঠিক আছে, তা এইটা হলো কখন কিভাবে লেখা হয়েছে ইত্যাদি, তার টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো। ঠিক আছে, টেকনিক্যালি কখন কি লেখা হয়েছিল, কে লিখেছেন, যখন লিখেছেন উনি আধুনিক ছিলেন কিনা, এই সমস্ত বিষয়গুলো আমরা জানলাম। ঠিক আছে, এখন প্রশ্ন, একটা স্বাভাবিক প্রশ্ন বারবার উঠে আসে আমাদের সামনে, যে প্রুফক এই কথাটাই কেন আসছে, মানে হোয়াই ইজ দ্য নেম প্রুফক, প্রুফক নামটা কেন দেওয়া হলো, এবং প্রুফক এই কবিতাটাতে এখানে কেমন একটা মানুষের কথা রয়েছে, বা কেমন একটা মানুষের আমরা গল্প পাই। এখানে দেখবে একটা পুরুষ মানুষের কথা রয়েছে, যে হাড়জিরজিরে লোক, কোট প্যান্ট পরেছে, টাই পরেছে এবং প্রপোজ করতে যাচ্ছে, কিন্তু প্রপোজ করতে গিয়েও সে বারবার ভয় পেয়ে যাচ্ছে এবং সেই কাজটাও করতে পারছে না, মানে তার ভয় পাচ্ছে সে। বুঝতে পারলি? তো এইরকমই একটা ব্যক্তি, এবং কি সর্বোপরি সেই মানুষটা যখন প্রপোজ করতে যাচ্ছে, নিজের যে মাইনাস পয়েন্টগুলো রয়েছে, নিজের যে দুর্বল দিকগুলো আছে, সেই দিকগুলো নিয়ে সে বারবার ভাবছে, এবং সেই দুর্বল দিকের কথা ভেবে সে প্রপোজটা করতে পারছে না। এবং তাহলে এখানে আমরা এমন একটা চরিত্র পাই এই কবিতার মধ্যে, যে চরিত্রটি নিজের মধ্যে যে খারাপ গুণগুলো রয়েছে, সেই থেকে তার আত্মবিশ্বাস ভেঙে ফেলছে এবং প্রপোজটা করতে পারছে না। ঠিক আছে, ইনফেরিয়র কমপ্লেক্সিটি, দু ধরনের কমপ্লেক্সিটি হয়, নিজেকে বড় মনে করা, সুপিরিয়র কমপ্লেক্সিটি, আর ইনফেরিয়র কমপ্লেক্সিটি, নিজেকে ছোট মনে করা। তো এই ব্যক্তিটি ইনফেরিয়র কমপ্লেক্সিটিতে ভুগছে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এটা বুঝতে পারলে? এখন প্রশ্ন হচ্ছে, হোয়াই ইজ দ্য নেম প্রুফক, প্রুফক নামটা কেন দেওয়া হলো? এলিয়ট প্রবাবলি স দ্য নেম প্রুফক লিটন। প্রুফক লিটন নামটা দেখেছিলেন, প্রুফক লিটন ফার্নিচার হোলসেলার। শোন, এইরকম একটা নাম দেখেছিলেন, প্রুফক লিটন ফার্নিচার হোলসেলার, এইরকম একটা নাম দেখেছিলেন। দ্য নেম কম্পাউন্ডেড অফ প্রু অ্যান্ড ফ্রক, বুঝতে পারলে, দুটো আলাদা ছিল। অ্যান্ড দেন ওয়েকেন্স ভার্বাল অ্যাসোসিয়েশন অফ দ্য প্রুডেন্স। তো সেইখান থেকে তিনি ভাবলেন যে এইখান থেকে একটা নাম টানা যাক, এবং সেখান থেকে তিনি একটা নাম টানলেন। ঠিক আছে, তার মানে একটা ফার্নিচারের দোকান দেখেছিলেন। বুঝতে পারলে, একটা ফার্নিচারের দোকান দেখেছিলেন, সেই দোকানটার নাম ছিল প্রুফক লিটন ফার্নিচার হোলসেলার। এইরকম একটা দোকান দেখেছিলেন, সেখান থেকে তিনি নামটা নিয়েছিলেন। দ্য রোমান্টিক expectation aroused by the first half of the title, the love song named J. Alfred Prufrock. দেখো, রোমান্টিক একটা এক্সপ্রেশন পাচ্ছি আমরা প্রথমের অংশে, টাইটেলে যে প্রথম অংশটা দেখে দ্য লাভ সং রয়েছে। লাভ সং কথাটা শুনে আমাদের মনে হয় যে বেশ কিছু রোমান্টিকতার বিষয় থাকবে বোধ হয়। ঠিক আছে, ইট সাজেস্ট দ্য পোয়েম ইজ নট কনভেনশনাল লাভ পোয়েম। কিন্তু যখন আবার প্রুফক কথাটা পাচ্ছি, তখন মনে হচ্ছে এটা কেমন নাম, প্রুফক এটা কি কোনো রোমান্টিক নাম নাকি? এটা তো রোমান্টিক নাম নয়। তার মানে বোঝানোর চেষ্টা করছে যে ট্র্যাডিশনাল লাভ সং নয়,
এটা ট্র্যাডিশনাল লাভ সং নয়। ইট সাজেস্ট দ্যাট পোয়েম ইজ নট এ কনভেনশনাল লাভ সং ইন দ্য এলিজাবেথান অর রোমান্টিক ট্র্যাডিশন। রোমান্টিক ট্র্যাডিশনে যেরকম লাভ সং ভাবি, ট্র্যাডিশনাল কনভেনশনাল ওয়েতে আমরা যেরকম লাভ সং, সেই সেন্সে এটা লাভ সং নয়। কিন্তু দ্য নেম ইজ ইউজ মকিংলি ফর দ্য রেঞ্জ অফ আনরোমান্টিক অ্যাসোসিয়েশন। এই যে প্রুফক নামটা জুড়াই হয়েছে এইটা মক করার জন্য, যে এটা লাভ সং নয়, যে সেন্সে তোমরা লাভ সং ইতিমধ্যে দেখে এসছো রোমান্টিক যুগে এবং এলিজাবেথান যুগে, সেই রকম সেন্সে এটা লাভ সং নয়, সেইটা বোঝানোর জন্য প্রুফক একটা অ্যান্টি রোমান্টিক নেম জুড়ে দেওয়া হয়েছে। দ্য নেম ইজ ইউজ ফর মকিং, মক করার জন্য এটাকে ইউজ করা হয়েছে। ফর দ্য রেঞ্জ অফ আনরোমান্টিক অ্যাসোসিয়েশন, নামটা তো আনরোমান্টিক রে, তো আনরোমান্টিকতার জন্য এইরকম প্রুফক নামটা দেওয়া হয়েছে। ইলিয়ট সেজ দিস টাইটেল ইজ ইন্সপায়ার্ড ফ্রম কিপলিংস পোয়েম দ্য লাভ সং অফ হরিদয়াল। এলিয়ট একটা সময় নিজেও বলেছিলেন যে আমি এই নামটা ইন্সপায়ার্ড হয়েছিলাম দ্য লাভ সং অফ হরদয়ালের কাছ থেকে, যেটা কিপলিং লিখেছিলেন সেখান থেকে। তো সেখান থেকে আমি এই কনসেপ্টটা আমি পেয়েছি, এটা উনি নিজে বলছেন। এবার যদি ব্যাকগ্রাউন্ডের কথা বলি, কিরকম একটা লোক পাবো, একটা মিডিল এজেড পার্সন পাবো, একটা মধ্যবয়সী মানুষ যারা একটু টাক পড়তে শুরু করেছে, ঠিক আছে, একটু পাতলা দুবলা লোক, কোট প্যান্ট পরেছে বটে, কিন্তু কোট প্যান্টটা আবার মানানসই হচ্ছে না ওর মনে হচ্ছে অ্যাটলিস্ট, ঠিক আছে, কোট প্যান্ট সবই পরেছে, পিনটা আবার নড়বড়ে পিন লাগিয়েছে, ঠিক আছে। তাহলে একটা মিডিল এজেড ম্যান ইজ গোয়িং টু প্রপোজ এ ইয়ং লেডি, ঠিক আছে, একটা ইয়ং লেডিকে প্রপোজ করতে যাচ্ছে, অ্যান্ড সো হি ইজ নার্ভাস, তাই সে খুব নার্ভাসনেসের মধ্যে দিয়ে যাচ্ছে। দাস দ্য হোল পোয়েম পাসেস, এইভাবেই পুরো কবিতাটা পার হবে, যে একটা মধ্যবয়সী লোক একটা ইয়ং লেডিকে প্রপোজ করতে যাচ্ছে, তার মধ্যে ইনফিরিয়র কমপ্লেক্সিটি মানে নিজেকে ছোট ভাবার মনোবৃত্তি জেগে উঠছে, এবং সে শেষ পর্যন্ত এই প্রপোজালটা করতে পারছে না। তার ছোট ছোট জিনিস, যেগুলো হয়তো নগণ্য বিষয়, যেগুলো হয়তো নয়ই কিছু, কিন্তু সেইগুলোর জন্যও সে ভাবছে হয়তো আমাকে রিজেক্ট করে দেবে, ঠিক আছে, তাই আমি প্রপোজটাই করবো না, কেননা ওর চুলে একটু টাক পড়তে শুরু করেছে, তো ভাবলো হয়তো এইটার জন্য রিজেক্ট করে দেবে। বা মনে হচ্ছে আমি কোট প্যান্ট ঠিকই পরেছি, কিন্তু আমি যে ক্লিপটা ব্যবহার করেছি, টাই বাঁধার যে ক্লিপ, সেই ক্লিপটা ব্যবহার করছি, সেই ক্লিপটা কিন্তু শক্তপোক্ত নয়, মানে বেশ ভালো নয়, স্ট্যান্ডার্ড নয়, হয়তো এইটার জন্য রিজেক্ট করে দেবে, ঠিক আছে। বা দেখো আমার হাত পাগুলো কত পাতলা, এমনি এইটার জন্য হয়তো আমাকে রিজেক্ট করে দেবে। মানে যখন তোর কনফিডেন্স নেই, তখন তোর প্রত্যেকটা জিনিসে মনে হচ্ছে এইটার জন্য তোকে প্রত্যাখ্যান করে দেবে। এই ভয়ে সে দৃঢ় মানসিকতা নিয়েও শেষ পর্যন্ত প্রপোজালটা করতে পারছে না। এই জিনিসটা আমরা দেখতে পাবো প্রকোপে। বলো বুঝতে পারলে কিনা ব্যাকগ্রাউন্ড হিসাবে? আচ্ছা, এটা শুরুতেই আমরা একটা এপিগ্রাফ দেখতে পাবো, উৎকীর্ণ লিপি দেখতে পাবো, ঠিক আছে। এপিগ্রাফ ইট ইজ টেকেন ফ্রম ইটালিয়ান পোয়েট। এটা ইটালিয়ান পোয়েট একজন ছিলেন, মহান কবি ছিলেন ডান্টে। সেই ডান্টের ইনফার্নো থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? ডান্টের ইনফার্নো থেকে, 27 নম্বর ক্যান্টো থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। ইট হ্যাজ এ লং স্টোরি। আমরা একদম প্রথমে কবিতা শুরুর আগে একটা এপিগ্রাফ পাই বা উৎকীর্ণ লিপি পাই। কবিতা শুরুর আগে একটা ছোট্ট, দেখবে ল্যাটিন ভাষায় লেখা আছে, একটা উৎকীর্ণ লিপি পাই। ইট ইজ টেকেন ফ্রম ইটালিয়ান পোয়েট ডান্টেজ ইনফার্নো। ডান্টের ইনফার্নো থেকে এটা নেওয়া হয়েছে। 27 নাম্বার ক্যান্টো, এখানে 27 নাম্বার ক্যান্টো। ইট হ্যাজ এ লং স্টোরি, এবং এটা একটা লম্বা স্টোরি রয়েছে, বুঝতে পারলে। এখানে ইট হ্যাজ 2 মোটিভ, এটা দুটো মোটিভ আছে, বোঝো দুটো মোটিভই। এনি বেস্ট ম্যান ইজ নট প্রেজেন্টেড, রাদার এ ম্যান ইজ প্রেজেন্টেড, বাট হি ইজ ট্রাইং টু প্রেজেন্টেড টু বি এ গুড ম্যান। এখানে যে লোকটার কথা বলা হচ্ছে সে কোনো হিরো শাহরুখ খান নয়, বা সলমান খান নয়, বা রণবীর কাপুর নয়। এখানে এমন একটা লোক যে নিজে নড়বড়ে, বুঝতে পারলে, তার কনফিডেন্সের অভাব, সে একটা ছাপোষা মানুষ, বুঝতে পারলে। সে যাচ্ছে একটা বিউটিফুল লেডিকে প্রপোজ করার জন্য এবং প্রস্তাব দিতে যাচ্ছে, কিন্তু সে নিজেই কি হয়ে যাচ্ছে, সে নিজেই মানে অবিশ্বাসে ভুগছে, শেষ পর্যন্ত সে প্রেম প্রস্তাব দিতে পারছে না। দ্য ম্যান ইজ ট্রাইং টু সেভ হিজ ওন রেপুটেশন। ওর মনে হচ্ছে আমি যদি গিয়ে পর প্রস্তাব দেবো আর তারপর যে না করে দিল, আমার কত বড় অপমান হবে, ঠিক আছে, আমার রেপুটেশন চলে যাবে, আমাকে নিয়ে কত হাসাহাসি হবে, তাই আমি প্রস্তাবটা আমি করবো না, না 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 এমনি করা উচিত হবে না। তখন এই 7-5 ভেবে ও কিন্তু প্রস্তাবটা করছে না, বুঝতে পারলে কিনা? ঠিক। এপিগ্রাফ ইজ অ্যান ইনস্ক্রিপশন। আর এপিগ্রাফ সামনে কি রয়েছে, ল্যাটিন ভাষায় দেখবে লেখা রয়েছে একটা এপিগ্রাফ, ওটা ডান্টের ইনফার্নো 27 নম্বর ক্যান্টো থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। এপিগ্রাফ ইজ অ্যান ইনস্ক্রিপশন, এটা একটা ইনস্ক্রিপশন। দ্য এপিগ্রাফ ইজ টেকেন ফ্রম ডান্টেস ইনফার্নো। ডান্টের ইনফার্নো থেকে নিয়েছে। দিস ওয়ার্ডস আর স্পোকেন বাই কাউন্ট গিডো ডি মন্টি ফেলট্রো। যে কাউন্ট গিডো রয়েছে সে এই সমস্ত কথা বলছে ডান্টের ইনফার্নোতে, ঠিক আছে। সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে গাইজ।
তাহলে কি এপিগ্রাফটা ডান্টের ইনফার্নো থেকে নেওয়া হয়েছে এক কথায় বলতে গেলে। ঠিক আছে, তাহলে আমরা বলতে গেলে এই মূল কথাগুলো আমরা ব্যাকগ্রাউন্ড হিসাবে পেয়ে গেলাম। বলো ব্যাকগ্রাউন্ড হিসাবে বোঝা গেছে কিনা এইটুকু? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? সবাই বুঝে গেছো? আরেকটা বিষয় আমি ব্যাখ্যা করতে চাইবো, দেখবে ইউ অ্যান্ড আই দিয়ে শুরু হচ্ছে, ইউ অ্যান্ড আই দিয়ে শুরু হচ্ছে কবিতাটা, বারবার ইউ অ্যান্ড আই, ইউ অ্যান্ড আই, ইউ অ্যান্ড আই পাবো। ঠিক আছে, এখন প্রশ্ন হতে পারে ইউ কে আর আই কে? ইউটা কে? ইউ অ্যান্ড আই বারবার আসবে দেখবে কবিতা পড়তে গেলে। ঠিক আছে, এখানে ইউ রেফার্স টু এ লিসনার, ইউ বলতে এখানে লিসনার কে বোঝাচ্ছে। Guido reveals his identity to Dante because he mistakes Dante as one of the damned. এখানে আমরা যদি আসলে ডান্টের ইনফার্নো পড়ি, ওখানেও দেখতে পাবো একটা জীবন্ত চরিত্র, বুঝতে পারলে, নরকে চলে গেছে। আমরা যদি ডান্টের ইনফার্নো পড়ি, ওখানে আমরা দেখতে পাবো লেখক ডান্টে জীবন্ত মানুষ, সে বাই মিস্টেক কোথায় চলে গেছে? নরকে চলে গেছে, বুঝতে পারলে। এবং ওখানে যে নরকের যে গার্ডটা রয়েছে, সে ওকে বুঝতে পারছে না যে জীবন্ত মানুষ। ওকে কি করেছে? ওকে মরা ভেবে ওকে সব নরকের রহস্যগুলো বলে দিচ্ছে ডান্টেকে, এবং ডান্টে সেগুলো আমাদের প্রকাশ করছে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তো ইউ অ্যান্ড আই সেই রেফারেন্স থেকে টানা হচ্ছে এই কবিতাতে, কিন্তু এই কবিতাতে নরকের কিছু পাবি না, এই কবিতার মডার্ন দৃষ্টিকোণ থেকে লেখা হয়েছে, কিন্তু সেই প্রসঙ্গকে একবার উল্লেখ করা দরকার। ইউ রেফার্স টু দ্য লিসনার, Guido refers identity to the Dante because he mistakes Dante as one of the damned dead person. Prufrock's relationship to the author is similar to the Guido's to Dante. একই রকম ভাবে প্রুফক আমরা যখন পড়তে যাব, যেমন ডান্টে এবং গিডো কথা বলছিল, এখানেও যেন প্রুফক নিজের সাথেই কথা বলতে শুরু করবে। প্রুফক ইজ ওয়েটিং টু স্পিক অনলি বিকজ হি বিলিভ দ্যাট ইজ লাভ সং উইল নট বি হার্ড বাই এনিবডি এলস। প্রুফক এই কথাগুলো বলছে তার অন্য সেলফকে বলছে, তার কারণ সে জানে সম্ভবত কেউ আর জানতে পারবে না। ঠিক একইভাবে যেভাবে গিডো ডান্টেকে হেল সম্বন্ধে সবকিছু বলেছিল এই ভেবে যে এই কথাগুলো কোনোদিনও বাইরে যাবে না, ঠিক একই রকমই প্রুফক তার সেলফকে বলছে, তার ইনার সেলফকে বলছে এই কথাগুলো, যেটা কবিতার ছলে আমাদের সামনে তুলে ধরা হবে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? মানে ধর পড়ছিস, পড়তে অনেক সময় জানার, ধর তুই পড়তে দূর এটা পড়বো না, হয়ে গেল অনেক, এমনি বলছিস। এই যে কথাটাতে বললি, পড়তে বিরক্তি চায়, দেখ আমি পড়বো, তারপর তুই নিবেশ না রে পড়, নাহলে ফেল মেরে যাবি। ঠিক আছে, তুই তোর আরেকটা সেলফকে বলছিস, বোঝাচ্ছিস, এইরকম হচ্ছে ব্যাপারটা। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এখানে এবার ধর যাচ্ছে দেবরাজ, না আজ প্রপোজটা করেই আছে। ঠিক আছে, দেবরাজ যাচ্ছে, ঠিক আছে, ই মা, তারপর দেবরাজ নিজে বলছে, হ্যাঁ রে তুই প্রপোজ করতে যাচ্ছিস কিন্তু ফুল নিলি না যে। ঠিক আছে, দেবরাজ নিজে বলছে, না রে ফুল না নিলেও হবে, এই তো সুন্দর একটা ড্রেস পরেছি তো। ঠিক আছে, তারপরেই দেবরাজ বলছে, না রে ফুলটা নিতেই হবে, নিয়ে নি। ঠিক আছে, এই যে নিজের সাথে কথা বলা, রাইট? এইরকম তুই ব্যাপারটা দেখতে পাবি এর মধ্যে, বুঝতে পারলি? তাহলে বলো ব্যাকগ্রাউন্ড বোঝা গেছে কিনা? এভরিবডি গেটস দ্য ব্যাকগ্রাউন্ড? ক্লিয়ার? সব বুঝতে পেরে গেছো? লেটস গেট স্টার্ট। শুরু করলাম। তাহলে এবার ব্যাকগ্রাউন্ড মোটামুটি একটু আলোচনা করে দিয়ে আমি মূল কবিতায় আসতে শুরু করব, লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড। লেটস গেট স্টার্ট। দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক।